ঢেঁড়স গাছের বীজ থেকে চারা তৈরি করার সময় অনেক সময় বীজগুলো পচে যায় চারা তৈরি হওয়ার আগে। আবার কখনো কখনো চারা ফোটে, কিন্তু তারপরেও গাছের যে চারার যে গোড়া সেখানটা পচন ধরে যায় এবং গাছটি মারা যায়। অনেক সময় আমরা চারা তৈরি করে যখন আমরা রিপোর্ট করি, সেই সময়তেও অনেক সময় গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে পচে গিয়ে গাছটা মারা যায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনি কিভাবে যে তার চারা তৈরি করলে চারাগুলোর গোড়া পচবে না। বিশেষ করে এই ঢেঁড়স গাছের বেশিরভাগ গাছেরই কিন্তু এরকম গোড়া পচে কিন্তু গাছ মারা যায়। কিন্তু আমি যে পদ্ধতি দেখাবো, আপনারা যদি এই পদ্ধতিতে চারা তৈরি করেন তাহলে কিন্তু আপনারও চারা কিন্তু এভাবে খুব সুন্দরভাবে হবে। মোটামুটি 99% চারা কিন্তু আপনার সম্পূর্ণ বেঁচে থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি কিভাবে ঢেঁড়সের বীজকে সংশোধন করে সেটি মাটিতে পুঁতবেন এবং যে মাটিটাতে পুঁতবেন সেই মাটিটাও কিভাবে সংশোধন করবেন, যার ফলে কিন্তু আপনার গাছগুলি কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকবে, গাছ কিন্তু মারা যাবে না এবং আপনার গাছে কিন্তু ফাঙ্গাসজনিত রোগ খুব কম হবে। তো আমি এই বীজগুলিকে অল্প ফাঙ্গিসাইড জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে এরকম টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে একটা ঢাকনাযুক্ত একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম মোটামুটি 2 দিন। তো 2 দিন পরে দেখুন সম্পূর্ণ কিন্তু অঙ্কুর বের হয়ে গেছে। তো এইরকম যখন অঙ্কুর বের হয়ে যাবে, দেখুন সুন্দরভাবে কিন্তু নিচের দিকে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু শিকড় মোটামুটি সুন্দরভাবে সমস্ত যে বীজগুলো দিয়েছিলাম সবার শিকড় কিন্তু গজিয়ে গেছে। এখানে কিন্তু দেখুন কোনো রকম ফাঙ্গাস কিন্তু লাগেনি। ফাঙ্গাস লাগার কারণ হচ্ছে আমি এখানে ফাঙ্গিসাইড দিয়ে ভিজিয়েছিলাম। এখন যখন মাটির মধ্যে দেবেন সেখানেও কিন্তু ফাঙ্গাস লাগার একটা চান্স থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওখানে মাটিতে দেওয়ার পরেই কিন্তু গাছের গোড়া পচে যায়। তো তার জন্য আমি যেটা করলাম, আমি এই মাটির মধ্যেও ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা হচ্ছে উপকারী ছত্রাক, যেটা আমাদের অপকারী ছত্রাকের দমন করে, সেটা আমি মিশিয়ে দিলাম এখানে মাটির সঙ্গে। এখানে আমি অল্প ভার্মি কম্পোস্ট দিয়েছি এবং মাটি দিয়েছি, তার সঙ্গে অল্প কোকোপিট দিয়েছি। আর এই যে গ্লাসগুলো, এরকম কাগজের গ্লাস নিলে সবথেকে ভালো। এটা প্রতিস্থাপনের সময় কিন্তু খুবই ভালো, এটা কার্যকর হয়। খুব সহজে এটাকে ছিঁড়ে বার করা যায়, কোনো রকম গাছের যে শিকড়ের ক্ষতি হয় না। তো এই গ্লাসের নিচেটা আমি বেশ কয়েকটা ছিদ্র করে নিয়েছি এবং মাটি ভরে নিয়েছি। আর এখান থেকে মানে বসাবার সময় সবসময় খেয়াল রাখবেন, যেটা অঙ্কুরটা বার হয়েছে ওটা কিন্তু শিকড়, তো ওটা কিন্তু নিচের দিকে থাকবে। আর যে বীজের মাথাটা দেখা যাচ্ছে, যে বীজটা দেখাচ্ছে কালো মতো, ওটা কিন্তু উপরে থাকবে। দেখুন আমি যেভাবে বসালাম আপনারা ওইভাবে বসিয়ে দেবেন। আমি এক একটা গ্লাসে মোটামুটি 2টো করে দিচ্ছি। 2টো করে গাছ থাকলে দেখবেন অনেক সময় কিন্তু একটা যদি মারা যায় আর একটা থেকে যাবে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে গাছ যেন না মারা যায়, আমাদের যেন সম্পূর্ণটা গাছগুলো আমরা তৈরি করতে পারি। মোটামুটি কিছু না হলেও 90% গাছ অন্তত যেন তৈরি হয়, কারণ ঢেঁড়স গাছের ক্ষেত্রে খুব বেশি কিন্তু ঢেঁড়স গাছ মারা যায়। তো এইভাবে দেখুন অল্প মাটি দিয়ে উপরটা ঢেকে দিলাম। এভাবে প্রত্যেকটাকে কিন্তু আমি বসিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প একটু ফাঙ্গিসাইড দিয়েছি আর একটু হিউমিক অ্যাসিড দিয়েছি, সেটা ভালো করে জলের সঙ্গে গুলিয়ে নিচ্ছি। যে কোনো চারা প্রতিস্থাপনের পর সেখানে কিন্তু জলটা যেন হিউমিক অ্যাসিডের হয়। যদি হিউমিক অ্যাসিডের হয় তাহলে কিন্তু গাছের যে শিকড়টা তার গ্রোথটা খুব সুন্দর হবে। এবং এর সঙ্গে আমি একটু ট্রাইকোডার্মা দিয়ে দিলাম, কারণ এতে কিন্তু ফাঙ্গাস লাগার চান্সটা আরও অনেকটা কমে যাবে। মাটির মধ্যে দিয়েছি, তারপরেও কিন্তু আমি একটুখানি দিয়ে দিচ্ছি। আর দেখুন টিস্যুগুলো উপরে একটু দিয়ে দিচ্ছি কেন, কারণ যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু ওই যে অঙ্কুরটা ওটা
নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু উপরে এমনি টিস্যুগুলো দিয়ে দিয়েছি। সে আমি দিয়েছি, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, ওটা একটা মালচিংয়ের কাজ করবে। তো দেখুন ঠিক একদিন পর, এখনও কিন্তু 24 ঘন্টা হয়নি, তার মধ্যেই দেখুন সুন্দরভাবে যে গাছগুলো মাথাগুলো দেখা যাচ্ছে, তার মানে শিকড়ের প্রতিস্থাপনটা কিন্তু সঠিকভাবে হয়েছে, যার জন্য কিন্তু দেখুন একদিনের মধ্যেই দেখুন গাছগুলো কত সুন্দর কিন্তু মাথাগুলো দেখা যাচ্ছে। দেখুন প্রত্যেকটা কিন্তু সঠিক বেরিয়েছে, যেটায় 3টে দিয়েছিলাম বীজ 3টে বেরিয়েছে, যেটায় 2টো দিয়েছিলাম 2টো বেরিয়েছে। একটা অঙ্কুর বার হয়নি, সেগুলোও দিয়ে দিয়েছি, সেগুলোও কিন্তু বেরিয়ে গেছে। দেখুন অনেক চারা কিন্তু বেরিয়ে গেছে, প্রত্যেকটা চারাই কিন্তু বড় হয়েছিল এবং এখন দেখুন সুস্থ সবল কিন্তু এখন চারাগুলো রয়েছে। তো এখানে দেখুন সব চারাই হয়েছে, কিন্তু এখানে একটা চারা কিন্তু ফাঙ্গাস লেগে গাছটা কিন্তু মারা গেছে। তো যাই হোক, আমাদের 90%-এর উপর কিন্তু চারা আমরা বাঁচাতে পেরেছি। তো এরপর প্রতিস্থাপনের পর কিন্তু আমাদের দেখতে হবে বাকি চারাগুলো যেন না মারা যায়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কখনো বীজ শোধন করার পরেও গাছের যেটা দিয়ে বীজ শোধন করলাম সেই ফাঙ্গিসাইডটা অনেক সময় যদি এক্সপায়ার হয়ে যায় বা কোনো রকম কাজে কিছু বাধা হয়, তখন কিন্তু এরকম গাছ মারা যেতে পারে। তো ওটা একটু দেখে নেবেন। তবে 100% সফল তো হয় না, তো মোটামুটি আমার 90%-এর উপর হয়েছে। তো এখানে দেখুন আমি যে মাটিটা নিয়েছি এটা কিন্তু পুরোপুরি কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা, এবং এই মাটিটা আমি সম্পূর্ণভাবে কিন্তু রোদে শুকিয়ে এবং এতে আমি অল্প মিক্স সার এবং ফাঙ্গিসাইড মিশিয়ে মাটিটা আমি কিন্তু এখানে ব্যাগে ভর্তি করেছিলাম। যাই হোক, সেই ভিডিওটা আমার মিস হয়ে গেছে কোনোভাবে। তো এইভাবে কিন্তু আমি মাটিটা তৈরি করেছি, আর গ্রো ব্যাগে দিয়েছি। গ্রো ব্যাগগুলো অবশ্যই কিন্তু নিচে ভালো করে ছিদ্র করে নেবেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর ফাঙ্গাস লাগে এই গাছে। তো যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য কিন্তু ভালোভাবে কিন্তু মাটিটাকে ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু রাখতে হবে, এবং মাঝে মাঝে কিন্তু ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে হবে, এবং গোড়াতেও কিন্তু ফাঙ্গিসাইড জলে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু গাছের গোড়া মরে যাওয়ার অনেকটা চান্স থাকে, পচে যাওয়ার অনেক চান্স থাকে। তো এইভাবে দেখুন আমি বসাচ্ছি, যখন খেয়াল করুন আমি কিন্তু গাছের যে গোড়াটা সেটা কিন্তু নতুন মাটির মধ্যে আমি কিন্তু দেইনি। এইভাবে পুরো গোড়াটা কিন্তু উপরে থাকবে, জেগে থাকবে মাটির থেকে, নতুন যে মাটিটা দিলাম তার থেকে। কারণ এইভাবে যদি আমরা ভিতরে যদি গাছটা ভিতরে ঢুকিয়ে দিই আর গোড়ায় যদি এই নতুন মাটিটা পড়ে, অনেক সময় এখান থেকেও কিন্তু ফাঙ্গাস লাগতে পারে, কারণ নিচে যে মাটিটার মধ্যে গাছটা আছে সেটা কিন্তু সঠিক মাটি, যার জন্য কিন্তু গাছগুলো বেঁচে আছে। তো নতুন মাটিতে কতটা ফাঙ্গাস আছে না আছে সে ব্যাপারে আমাদের কিন্তু জানা নেই, যদিও ফাঙ্গিসাইড দেওয়া আছে। তো হয়তো ফাঙ্গিসাইডটা একটু কাজ করতেও দেরি হতে পারে, কারণ ওটা হচ্ছে জীবন্ত ফাঙ্গাস। জীবন্ত অন্য ফাঙ্গাসদেরকে ধ্বংস করার জন্য তার কিন্তু বংশ বিস্তার করা লাগে। তো হয়তো একটু লেট হতে পারে, তার জন্য কিন্তু অনেক সময় ফাঙ্গাস লেগে যেতে পারে। তো তার জন্য অবশ্যই গোড়াটা বার করে রাখবেন, এভাবে বার করে রেখে। আর দেখুন গাছগুলো কিন্তু খুব সরু সরু, তার জন্য কিন্তু ছোট ছোট লাঠি দিয়ে এগুলোকে বেঁধে দেবেন, নাহলে কিন্তু গাছগুলো একদম ঝুঁকে যাবে, আর মাটিতে ঠেকলে কিন্তু ওখান থেকে আবার পচন আসতে পারে। তো এইভাবে ভালোভাবে গাছগুলোকে বেঁধে দেবে, যাতে হেলে পড়ে না যায়, ভেঙে না যায়, কারণ বৃষ্টি হলে অনেক সময় এরকম হেলে থাকলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এইভাবে দেখুন আমি ছোটো ছোটো লাঠি দিয়ে বেঁধে দিয়েছি। যখন বড় হয়ে যাবে এই লাঠিটাই কিন্তু সাপোর্ট হিসাবে ব্যবহার করা যাবে, সুন্দরভাবে কিন্তু বেঁধে দেওয়া যাবে। এবং এর সঙ্গে দেখুন আমি আগেও বলেছি যে সবসময় প্রতিস্থাপনের পর হিউমিক অ্যাসিড কিন্তু জলে গুলে ভালোভাবে গাছের গোড়ায় দিয়ে দেবেন। তো এইভাবে যদি গাছগুলো বসান তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার ভয়টা অনেক কম থাকবে, গাছের গোড়া পচার ভয়টা অনেক কম থাকবে। তবে হ্যাঁ, মাটি যদি সঠিক থাকে তাহলে কিন্তু গাছ মরার যে সম্ভাবনাটা সেটা অনেক কমে যাবে। তো পরবর্তীতে মাটি আরও ভালোভাবে কিভাবে তৈরি করতে
পারি সেই ব্যাপার নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। অনেক কিছু আমি নিজে রিসার্চ করার চেষ্টা করছি।